আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? বেশ ভালো। আচ্ছা, গত ক্লাসে আমরা সমবায় সমিতির গঠন প্রক্রিয়া পর্যন্ত পড়েছিলাম। তোমাদের ক্লাসে ঋতু নামে কেউ আছে? জি মিস। আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা সমবায় সমিতির মূল নীতি নিয়ে একটু কথা বলি। সবার সামনে বইটা আছে তো, না? যদি কারোর সামনে জি বই মিস। না থাকে তাহলে বইটা নিয়ে বসো। সমবায় সমিতির মূল নীতি। অন্যান্য ব্যবসা সংগঠন থেকে ভিন্ন আদর্শ ও উদ্দেশ্য নিয়ে সমবায় সংগঠন গড়ে ওঠে। সাধারণত সমশ্রেণী ও সমপেশাভুক্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও বিত্তহীন সমাজের মানুষেরা প্রথমত নিজেদের আর্থসামাজিক কল্যাণের উদ্দেশ্যে বেশ কয়েকটি মূলনীতির উপর ভিত্তি করে সমবায় সংগঠন গড়ে তোলে। সমবায় সংগঠনের নীতিগুলো হচ্ছে, প্রথম নীতিটি দেখো, সমবায়ের প্রধান নীতি হচ্ছে সমমনা, সমপেশা ও অর্থনৈতিক দিক থেকে সমশ্রেণীর লোকদের একতা। মূলত একতাই বল নীতির ভিত্তিতে এই ব্যবসার উৎপত্তি হয়েছে। এটা কিন্তু ক্লাসে যখন আমি পড়িয়েছি সুন্দর করে আগে নীতিগুলো আমরা পয়েন্ট আউট করেছিলাম, মনে আছে সবার? এক জি নম্বরে, মিস। হ্যাঁ, এক নম্বরে মানে এক কথায় নীতিটা কি বলো? একতাই বল নীতি। ভেরি গুড। একতাই বল নীতি, এটা লিখে তারপর আমরা ব্যাখ্যা করব যে একতাই বল নীতিটা কি। সেকেন্ড পয়েন্টের এইটার মূল নীতিটা কি বলেছিলাম আমরা, বলো? এক কথায় একটা নাম দিয়েছিলাম, সেটা কি? সাম্যের নীতি। ভেরি গুড, সাম্যের নীতি। সমবায়ের আরেকটি গুরুত্বপূর্ণ নীতি হলো সাম্য বা সকলের সমান অবস্থান ও অংশগ্রহণ। এর সদস্যগণ অর্থাৎ সমবায় সমিতির সদস্যরা অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয়ভাবে যেমনই হোক না কেন সবাই সমান মর্যাদার অধিকারী। তিন নম্বরে নীতিটার নাম কি ছিল বলো? কি নাম দিয়েছিলাম আমরা নীতির? সহযোগিতার নীতি। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 3 নাম্বার ছিল সহযোগিতার নীতি। সরি, সমবায়ের আরেকটি নীতি ও মূল্যবোধ হলো সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, অর্থাৎ পারস্পরিক সহযোগিতা। সদস্যদের পারস্পরিক সহযোগিতার মনোভাব ও সহানুভূতি সমবায়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে। পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা সমবায়ের সাফল্যের চাবিকাঠি। 4 নম্বরে আমরা নীতির কি নাম দিয়েছিলাম বলো? পারস্পরিক আস্থা ও বিশ্বাসের নীতি। ভেরি গুড, পারস্পরিক আস্থা ও বিশ্বাসের নীতি। সদস্যদের পারস্পরিক আস্থা ও বিশ্বাস সমবায়ের সাফল্যের আরেকটি গুরুত্বপূর্ণ নীতি হিসেবে বিবেচিত হয়। সদস্যদের পারস্পরিক আস্থা ও বিশ্বাস তাদেরকে উদ্যমী, আগ্রহী ও আত্মবিশ্বাসী করে তোলে। লাস্ট পয়েন্টের নীতির নাম কি দিয়েছিলাম আমরা? গণতান্ত্রিক মূল্যবোধের নীতি। গণতান্ত্রিক মূল্যবোধের নীতি। ভেরি গুড। সমবায়ের আরেকটি মৌলিক আদর্শ হলো এর গণতান্ত্রিক মূল্যবোধ ও চেতনা। সমবায় সমিতিতে সকলের ভোট প্রয়োগের অধিকার আছে এবং প্রত্যেকের একটি ভোট থাকে, অর্থাৎ প্রত্যেক সদস্য একটি মাত্র ভোট প্রয়োগ করতে পারে। শেয়ার মূলধনের পরিমাণ সদস্যদের মধ্যে কম বেশি থাকলেও ভোটাধিকার প্রয়োগ ও মতামত প্রকাশে সকলের সমান সুযোগ আছে।
আচ্ছা, এরপরে বাংলাদেশের সমবায় ব্যবসার সম্ভাবনা ও সম্ভাবনা, এটা হচ্ছে তোমরা একবার চোখ বুলালেই হয়ে যাবে। রাষ্ট্রীয় ব্যবসার ধারণা, এটাতে চলে যাও সবাই। রাষ্ট্রীয় ব্যবসার ধারণা, এখান থেকে একটি প্রশ্ন আমি ক্লাসে লিখে দিয়েছিলাম যে রাষ্ট্রীয় ব্যবসা বলতে কি বোঝায়। সেই উত্তরটি কি সবার কাছে আছে নাকি? জি মিস। ভেরি গুড। তাহলে ওইটা খাতা দেখে রাষ্ট্রীয় ব্যবসা বলতে কি বোঝায় ওটা আরেকবার রিভিশন দিবা। অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসতে পারে, আবার প্রয়োগের প্রশ্ন হিসেবেও আসতে পারে। ঠিক আছে, প্রয়োগের প্রশ্ন হিসেবে আসলেও তুমি ওই উত্তরটুকু ব্যবহার করতে পারবা। তারপর আমরা আরেকবার একটু রিভিশন দিচ্ছি এখানে। সাধারণ অর্থে সরকার কর্তৃক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসাকে রাষ্ট্রীয় ব্যবসা বলে। এরূপ ব্যবসা রাষ্ট্র কর্তৃক প্রতিষ্ঠিত হতে পারে, আবার ব্যক্তি মালিকানাধীন যে কোনো ব্যবসাকে রাষ্ট্রের প্রয়োজনে জাতীয়করণের মাধ্যমে রাষ্ট্রীয় ব্যবসায় রূপান্তরিত করতে পারে। সাধারণত দেশে অধিক শিল্পায়ন, অধিক কর্মসংস্থান সৃষ্টি, মুদ্রা ও ব্যাংকিং ব্যবসা নিয়ন্ত্রণ, প্রাকৃতিক সম্পদ সহ সকল সম্পদের সুষম বন্টন ও ব্যবহারের উদ্দেশ্যে এবং বিশেষ কিছু জনকল্যাণমূলক ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে ব্যবসা প্রতিষ্ঠিত হয়ে থাকে। এই লাইনটা পুরোটাই মেবি দাগানো ছিল, দেখো ব্র্যাকেটের ভিতরে আছে কিনা তোমাদের বইতে আছে? আমার প্রশ্নের উত্তর দাও। এখন যে লাইনটা আমি পড়লাম, সাধারণত দেশে অধিক শিল্পায়ন, এই লাইন সম্পূর্ণটা রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠিত হয়ে থাকে। জি মিস, দাগানো আছে। আচ্ছা, এই লাইনটা দিয়ে কি প্রশ্ন হতে পারে? দাগানো থাকলে ক্লাসে আমি নিশ্চয়ই প্রশ্ন বলেছিলাম। আন্ডারলাইন করা বাট ব্র্যাকেটের মধ্যে নাই। হ্যাঁ, আন্ডারলাইন করা থাকলেও কি প্রশ্ন হবে বলো? লাইনটা পড়ো, পড়ে আমাকে বলো যে কি প্রশ্ন হতে পারে। রাষ্ট্রীয় ব্যবসা কেন প্রতিষ্ঠিত হয়? হ্যাঁ, ভেরি গুড। রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠিত হয় কেন, বা রাষ্ট্রীয় ব্যবসা গড়ে তোলা হয় কেন? ঠিক আছে। তাছাড়া দেশ রক্ষা ও নিরাপত্তার জন্য অস্ত্র নির্মাণ শিল্পের উপর নিয়ন্ত্রণ রাখার উদ্দেশ্যেও রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠা ও পরিচালিত হয়ে থাকে। এই লাইনটাও দেখো দাগানো আছে। তাহলে এই দুটো লাইন মিলে তুমি রাষ্ট্রীয় ব্যবসার গুরুত্ব বা রাষ্ট্রীয় ব্যবসা কেন গড়ে তোলা হয় এই প্রশ্নের উত্তর লিখতে পারবে। বর্তমানে বিশ্বের প্রায় সব দেশেই রাষ্ট্রীয় পরিচালনায় বেশ কিছু ব্যবসা পরিচালিত হয়। রাষ্ট্রীয় ব্যবসার বৈশিষ্ট্য, কয়টি বৈশিষ্ট্য দেওয়া আছে বলো? 6টি। 6টি। ভেরি গুড। রাষ্ট্রীয় ব্যবসা সাধারণত রাষ্ট্রপ্রধানের অধ্যাদেশ বা জাতীয় সংসদে বিল পাশের মাধ্যমে গঠিত হয়। এই লাইনটা দেখো আন্ডারলাইন করেছিলাম আমরা, জ্ঞানমূলক কিংবা বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে। যে রাষ্ট্রীয় ব্যবসা কিভাবে গঠিত হয়, রাষ্ট্রপ্রধানের অধ্যাদেশ বা জাতীয় সংসদে বিল পাশের মাধ্যমে, অথবা ঘুরিয়েও আসতে পারে যে জাতীয় সংসদে বিল পাশের মাধ্যমে কোন ধরনের ব্যবসা গঠিত হয়, তখন আনসার হবে রাষ্ট্রীয় ব্যবসা। তাছাড়া সরকারি অধ্যাদেশের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানকে জাতীয়করণের মাধ্যমেও এরূপ ব্যবসা গঠন করা যায়। অথবা প্রশ্ন হতে পারে যে জাতীয়করণের মাধ্যমে কোন ধরনের ব্যবসা গঠন করা যায়, তখন আনসার হবে রাষ্ট্রীয় ব্যবসা। সেকেন্ড বৈশিষ্ট্য বলেছে যে রাষ্ট্রীয় ব্যবসায়ের মালিকানা সম্পূর্ণভাবে রাষ্ট্রের উপর ন্যস্ত থাকে ও সকল মূলধন সরকারই সরবরাহ করে থাকে। তবে সরকার কোনো কোনো অবস্থায় জনগণের নিকট আংশিক শেয়ার বিক্রি করতে পারে। এক্ষেত্রে মূলধন যোগানদাতা সরকার ও জনগণ। বলছে রাষ্ট্রীয় ব্যবসার মালিকানা সম্পূর্ণভাবে সরকারের হাতেই থাকে, তবে কোনো কোনো ক্ষেত্রে সরকার ইচ্ছে করলে আংশিক শেয়ার অর্থাৎ কিছু অংশ
শেয়ার জনগণের কাছে বিক্রি করতে পারে। সেক্ষেত্রে রাষ্ট্রীয় ব্যবসার মালিক হয় সরকার এবং জনগণ। বিশেষ আইন দ্বারা গঠিত হয় বলে এই জাতীয় ব্যবসা কৃত্রিম ও স্বতন্ত্র ব্যক্তিসত্তার অধিকারী। স্বতন্ত্র ব্যক্তিসত্তার অধিকারী হওয়ার কারণে রাষ্ট্রীয় ব্যবসা চিরন্তন অস্তিত্বের অধিকারী। অন্যান্য ব্যবসার মতো মুনাফা অর্জন, আচ্ছা, চিরন্তন অস্তিত্বের অধিকারী কোন কোন ব্যবসা বলো তো? একটা তো এখন বুঝলা তোমরা যে রাষ্ট্রীয় ব্যবসা চিরন্তন অস্তিত্বের অধিকারী। এটা ছাড়া আর কোন ব্যবসা চিরন্তন অস্তিত্বের অধিকারী? মেয়েরা শুনতে পাচ্ছ আমাকে? ইউসরা, আনমিউট করো। বলো। এখানে যে আমরা একটা লাইন পড়লাম যে রাষ্ট্রীয় ব্যবসা চিরন্তন অস্তিত্বের অধিকারী, রাষ্ট্রীয় ব্যবসা ছাড়া আর কোন ব্যবসা চিরন্তন অস্তিত্বের অধিকারী? সব ভুলে গেছো? কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী আর কোন ব্যবসা ছিল? এক মালিকানা ছিল? না। অংশীদারি? না। না। তাহলে কোন ব্যবসা ছিল? কোম্পানি ব্যবসা বা যৌথ মূলধনী ব্যবসা, তাই ছিল না? হ্যাঁ। হ্যাঁ। তাহলে কোম্পানি ব্যবসা এবং রাষ্ট্রীয় ব্যবসা চিরন্তন অস্তিত্বের অধিকারী। এগুলো মনে রাখতে হবে তো। ধরো বহু নির্বাচনী প্রশ্ন হলো যে কোন ব্যবসা চিরন্তন অস্তিত্বের অধিকারী, লেখা থাকলো এক মালিকানা কোম্পানি ব্যবসা, অংশীদারি কোম্পানি ব্যবসা, সমবায় সমিতি রাষ্ট্রীয় ব্যবসা, কোম্পানি ব্যবসা এবং রাষ্ট্রীয় ব্যবসা। কাজেই সঠিক আনসার না জানলে তো তুমি আনসার করতে পারবা না। আচ্ছা, এর পরের বৈশিষ্ট্যে চলে যাচ্ছি। রাষ্ট্রীয় ব্যবসার অন্যান্য ব্যবসার মতো মুনাফা অর্জন বা বৃদ্ধি রাষ্ট্রীয় ব্যবসার মূল উদ্দেশ্য নয়। জনসেবা বা জনকল্যাণই এই জাতীয় ব্যবসার প্রধান উদ্দেশ্য। এই লাইনটি দিয়ে অনেক সময় প্রশ্ন হয় যে রাষ্ট্রীয় ব্যবসার প্রধান উদ্দেশ্য কি? তখন আনসার কি হবে বলো? জনসেবা বা জনকল্যাণ। ভেরি গুড, জনসেবা বা জনকল্যাণ। আবার অনেক সময় প্রশ্ন এভাবেও আসতে পারে যে কোন ব্যবসার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়? তখন আনসার হবে রাষ্ট্রীয় ব্যবসা। এই জাতীয় ব্যবসার লাভ হলে তা সরকারি তহবিলে জমা হয় এবং জনকল্যাণে ব্যয় হয়। আবার লোকসান হলে তা সরকারকেই বহন করতে হয়। প্রথম অংশটা দিয়ে অনেক সময় প্রশ্ন হয় যে রাষ্ট্রীয় ব্যবসায় লাভ হলে তা কোথায় জমা হয়? তখন আনসার হবে সরকারি তহবিলে জমা হয়। ঠিক আছে? এবং রাষ্ট্রীয় ব্যবসায় লাভ কোন খাতে ব্যয় করা হয়? তখন হবে জনকল্যাণে ব্যয় করা হয়। অথবা প্রশ্ন হতে পারে যে রাষ্ট্রীয় ব্যবসায় লোকসান হলে তা কে বহন করে? তখন আনসার হবে সরকার বহন করে। এই জাতীয় ব্যবসায় সাফল্য ও ব্যর্থতার জন্য সরকারকে জাতীয় সংসদের নিকট জবাবদিহি করতে হয়। এই লাইনটি দিয়েও অনেক সময় প্রশ্ন হয় যে রাষ্ট্রীয় ব্যবসায় সাফল্য ও ব্যর্থতার জন্য সরকারকে কার কাছে জবাবদিহি করতে হয়? তখন আনসার হয় জাতীয় সংসদের কাছে। অথবা প্রশ্নটা একটু ঘুরিয়ে আসতে পারে যে রাষ্ট্রীয় ব্যবসায় সাফল্য ও ব্যর্থতার জন্য কাকে জাতীয় সংসদের নিকট জবাবদিহি করতে হয়? তখন আনসার হবে সরকারকে। তারপরে দেখো বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসা। একটা ছকের মধ্যে অনেকগুলো রাষ্ট্রীয় ব্যবসার নাম দেওয়া আছে, ব্যবসার ধরন দেওয়া আছে এবং নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের নাম দেওয়া আছে। অর্থাৎ কোন ধরনের রাষ্ট্রীয় ব্যবসা কোন মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? যেমন বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা, এই ব্যবসাটাকে নিয়ন্ত্রণ করে হচ্ছে শিল্প মন্ত্রণালয়, আর ব্যবসার ধরন হচ্ছে শিল্প।
বাংলাদেশ পাটকল শিল্প সংস্থা, এটা ব্যবসার ধরন শিল্প এবং নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় হচ্ছে শিল্প মন্ত্রণালয়। আচ্ছা, ব্যবসার ধরন শিল্প, এটা মনে হয় ক্লাসে আমরা বলেছিলাম এইভাবে যে ব্যবসার ধরন শিল্প অথবা শিল্প মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে এই ধরনের ব্যবসাগুলো একবারে শিখে ফেলবা। যেমন শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণকারী ব্যবসাগুলো হচ্ছে বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা, বাংলাদেশ পাটকল শিল্প সংস্থা, বাংলাদেশ বস্ত্রকল সংস্থা। ঠিক আছে? তারপরে জ্বালানি ও খনিজ মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রিত দুটো ব্যবসা, একটি হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং আরেকটি হচ্ছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এই দুটো ব্যবসার ধরনই হচ্ছে সেবা। তারপরে দেখো, অর্থ মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে দুই ধরনের ব্যবসা, একটি হচ্ছে বাংলাদেশ ব্যাংক, আরেকটি হচ্ছে জীবন বীমা কর্পোরেশন। বাংলাদেশ ব্যাংকের ব্যবসার ধরন হচ্ছে ব্যাংকিং, আর জীবন বীমা কর্পোরেশনের ব্যবসার ধরন হচ্ছে জীবন বীমা। এরপর দেখো, যোগাযোগ মন্ত্রণালয় তিন ধরনের ব্যবসা নিয়ন্ত্রণ করছে, একটি হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা, আরেকটি হচ্ছে বাংলাদেশ রেলওয়ে, আরেকটি হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ জল পরিবহন সংস্থা। এবং এই তিনটি ব্যবসারই ধরন হচ্ছে পরিবহন। এরপর দেখো, বিমান ও পর্যটন মন্ত্রণালয় দুটো ব্যবসাকে নিয়ন্ত্রণ করে, সেটি হচ্ছে বাংলাদেশ পর্যটন সংস্থা, আরেকটি হচ্ছে বাংলাদেশ বিমান। বাংলাদেশ পর্যটন সংস্থার ব্যবসার ধরন হচ্ছে সেবা, আর বাংলাদেশ বিমানের ব্যবসার ধরন হচ্ছে পরিবহন। এরপরে দেখো, টেলিযোগাযোগ মন্ত্রণালয় একটি ব্যবসা নিয়ন্ত্রণ করে, সেটি হচ্ছে বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা। বাংলাদেশ সেনাবাহিনী একটি ব্যবসা নিয়ন্ত্রণ করে, সেটি হচ্ছে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি গাজীপুর। অনেক সময় এইটা দিয়ে প্রশ্ন হয় যে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কোথায় অবস্থিত, তখন আনসার হবে গাজীপুরে। এই তো রাষ্ট্রীয় ব্যবসা পড়ার মধ্য দিয়ে আমাদের চতুর্থ অধ্যায়ে যা যা ছিল সব রিভিশন কমপ্লিট হলো। এখন তোমাদেরকে আমি একটি প্রশ্ন দেখাচ্ছি, সবাই কি দেখতে পাচ্ছ? জি মিস। আচ্ছা, সরি। প্রথম প্রশ্নটি হচ্ছে, তানজিল টেক্সটাইল মিলের গেটে প্রতিষ্ঠানের শ্রমিকরা নিজেদের অর্থে একটি বিপণী বিতান গড়ে তুলেছে। এখানে তারাই মালিক, তারাই ক্রেতা। নিজেদের মধ্য থেকে নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি প্রতিষ্ঠানটি পরিচালনা করে। প্রতি ৩ বছর পর পর এই কমিটির নির্বাচন হয়। শেয়ার মূলধন যার যাই থাকুক না কেন, সবাই সমানভাবে অংশ নেয়। তারা সবাই এই প্রতিষ্ঠানের কারণে বিভিন্নভাবে উপকৃত হচ্ছে। এখন প্রথম প্রশ্ন বলেছে যে সমবায় পরিচালনার মুখ্য দলিলকে কি বলে? সমবায় উপবিধি। উপবিধি, ভেরি গুড। সমবায় সমিতিকে কেন গণতান্ত্রিক সংগঠন বলা হয়? এটা কিভাবে লিখবা বলো? সমবায়ের একটা নীতি পড়লাম না আমরা, ওই যে গণতান্ত্রিক মূল্যবোধ ও চেতনা। আমার কথা বুঝতে পেরেছো? জি মিস।
সেই গণতান্ত্রিক মূল্যবোধ ও চেতনার যে নীতিটা আছে ওইটার আলোকে তোমরা লিখবা। ঠিক আছে? এরপরে বলেছে যে সমবায় সমিতির কোন নীতির কারণে শ্রমিকরা নির্বাচনে সমানভাবে অংশগ্রহণ করে? গণতান্ত্রিক মূল্যবোধের নীতি। উদ্দীপকটা ভালোভাবে পড়েছো? এটা হবে সাম্যের নীতি। দেখো, শেয়ার মূলধন যার যাই থাকুক না কেন সবাই সমানভাবে অংশ নেয়। আচ্ছা, সাম্যের নীতি কি ছিল আমাদের? ঠিক আছে, তুমি ঠিক বলেছো, এটা হবে গণতান্ত্রিক মূল্যবোধের নীতি। সমবায় সমিতির গণতান্ত্রিক মূল্যবোধ ও নীতির কারণে শ্রমিকরা নির্বাচনে সমানভাবে অংশগ্রহণ করে। তাহলে গণতান্ত্রিক মূল্যবোধের নীতিটা ব্যাখ্যা করব, তারপরে উদ্দীপকের সাথে মিলাবো। যে উদ্দীপকে বলা আছে যে শেয়ার মূলধন যার যাই থাকুক না কেন সবাই সমানভাবে নির্বাচনে অংশ নেয়, অর্থাৎ উদ্দীপকের সমবায় সমিতিতে গণতান্ত্রিক মূল্যবোধের নীতির কারণে শ্রমিকরা নির্বাচনে সমানভাবে অংশগ্রহণ করে। সমবায় সমিতি গঠন করে শ্রমিকরা কিভাবে উপকৃত হয় বলে তুমি মনে করো? বলো কিভাবে হবে? পারছো নাকি পারছো না? সমবায় সমিতি গঠন করে শ্রমিকরা কিভাবে উপকৃত হয় বলো? সমবায় সমিতির মূল উদ্দেশ্য কি ছিল? ইউশরা, আমাকে শুনতে পাচ্ছ? মেয়েরা তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো? জি মিস, পাচ্ছি। হ্যাঁ, তাহলে কেউ রেসপন্স না করলে তো আমার মনে হচ্ছে যে মনে হয় লাইন কেটে গেছে। সমবায় সমিতি গঠন করে শ্রমিকরা কিভাবে উপকৃত হয় বলে তুমি মনে করো? এখন শ্রমিকরা আদৌ কি উপকৃত হবে সমবায় সমিতি গঠন করে? উদ্দীপকের আলোকে বলো। সমবায় সমিতির মূল উদ্দেশ্য কি সেটা বলো। বৈধ উপায়ে সমিতির সদস্যদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন। হ্যাঁ, সদস্যদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন বা আর্থসামাজিক কল্যাণ সাধন করা। ঠিক আছে? জি মিস। আর্থসামাজিক মানে কি? সদস্যরা যাতে অর্থনৈতিকভাবে উপকৃত হতে পারে এবং
সামাজিকভাবেও তারা উপকৃত হতে পারে। এটাই তো আর্থসামাজিক। এখন বলেছে যে শ্রমিকরা নিজেদের টাকা দিয়ে প্রতিষ্ঠানের গেটে, অর্থাৎ যেই মিল কারখানায় ওরা কাজ করে সেই মিল কারখানার সামনে একটি দোকান গড়ে তুলেছে। এখানে তারাই মালিক, তারাই ক্রেতা, অর্থাৎ যেহেতু তারা নিজেরাই অর্থ সরবরাহ করেছে সেই কারণে তারাই মালিক, এবং এই দোকানে যা কিছু পাওয়া যায় তারা নিজেরাই কিনে। ঠিক আছে? অর্থাৎ তারা এখান থেকে ন্যায্য মূল্যে জিনিসপত্র কিনতে পারে। বাইরে যে জিনিস কিনতে গেলে তাদের অধিক টাকা ব্যয় করতে হতো, কিন্তু এই দোকান থেকে যখন তারা কিনবে, অর্থাৎ তারা সমবায় সমিতির মাধ্যমে যে দোকান গড়ে তুলেছে, এখান থেকে কিনলে তারা ন্যায্য মূল্যে জিনিসপত্র কিনতে পারবে। যদি এইটা হয় তাহলে ওদের উপকারটা কি, শ্রমিকদের উপকারটা কি বলো? যে ওরা ন্যায্য মূল্যে বা স্বল্প মূল্যে পণ্যদ্রব্য কিনতে পারছে, ফলে ওদের হচ্ছে পণ্যদ্রব্যের পিছনে অধিক অর্থ খরচ করতে হচ্ছে না। যা আয় করছে তার মধ্য থেকে তারা জীবন ধারণ করতে পারছে, এবং সেই আয়ের কিছু অংশ তারা সঞ্চয় করতে পারছে। এই সঞ্চয়কৃত অর্থ তারা আবার সমিতিতে মূলধন হিসেবে বিনিয়োগ করতে পারবে। তারপরে একটা নির্দিষ্ট সময় শেষে সমিতির যে লাভ হবে সেই লাভ তারা সমানভাবে সবাই ভাগ করে নিতে পারবে। এভাবে তাদের আর্থসামাজিক উন্নয়ন সাধিত হবে। এর পরের প্রশ্নটা দেখো। হালিম বাংলাদেশ রেলওয়ের মহানগর প্রভাতী নামক ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রামে যাতায়াত করে। প্রতিষ্ঠানটি নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয়। এই প্রতিষ্ঠানটি যাত্রীদের কাছ থেকে অর্থ নিলেও এর মূল লক্ষ্য মুনাফা অর্জন নয়। জনসেবা বা জনকল্যাণই এই ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য। এখন প্রশ্ন করেছে মালিকানার ভিত্তিতে ব্যবসা সংগঠনগুলোকে কত ভাগে ভাগ করা যায় বলো? এটা একদম 5 ভাগে। 5 ভাগে। ভেরি গুড। চুক্তি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি ব্যাখ্যা করো। এই প্রশ্নের আনসার আমি সুন্দর করে লিখে দিয়েছিলাম, আছে তো? জি মিস, আছে। বাংলাদেশ রেলওয়ে কোন ধরনের ব্যবসা সংগঠন বলো? একটু আগে আমরা পড়লাম না, বাংলাদেশ রেলওয়ে রাষ্ট্রীয় ব্যবসা। রাষ্ট্রীয় ব্যবসা। ভেরি গুড। বাংলাদেশ রেলওয়ে হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসা। সেকেন্ড প্যারায় রাষ্ট্রীয় ব্যবসা বলতে কি বোঝায় ওই আনসারটা লিখবা। ঠিক আছে? তারপরে থার্ড প্যারায় আমরা উদ্দীপকের সাথে মিলাবো যে বাংলাদেশ রেলওয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন, এবং বাংলাদেশ রেলওয়ে হচ্ছে ব্যবসার ধরনটি হচ্ছে পরিবহন। যেহেতু বাংলাদেশ, উদ্দীপকে বলা আছে যে এই প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, জনসেবা বা জনকল্যাণই এর প্রধান উদ্দেশ্য। অর্থাৎ এটি রাষ্ট্রীয় ব্যবসায়ের উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। কাজে আমরা বলতে পারি বাংলাদেশ রেলওয়ে হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসা। বাংলাদেশ রেলওয়ের প্রধান উদ্দেশ্য জনসেবা উক্তিটি সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো। কি হবে বলো?
বাংলাদেশ রেলওয়ের প্রধান উদ্দেশ্য জনসেবা। উক্তিটি কি সঠিক নাকি ভুল? আগে সেটা বলো। উক্তিটি সঠিক না ভুল সেটা বলো। সঠিক। সঠিক। কেন সঠিক? কারণ উদ্দীপকে বলছে যে প্রতিষ্ঠানটি যাত্রীদের কাছ থেকে অর্থ নিল, এর লক্ষ্য মুনাফা অর্জন নয়, জনসেবা বা জনকল্যাণ। হ্যাঁ, এটা কিভাবে আমরা ব্যাখ্যা করব যে বাসে কিংবা ট্রেনে যখন যাতায়াত করো, সরি, বাসে কিংবা বিমানে যখন মানুষ যাতায়াত করে তখন তুলনামূলকভাবে তাদের যাতায়াত খরচটা বেশি হয়, ঠিক আছে? সেই তুলনায় দেখবা ট্রেন কিংবা রেলওয়ের ভাড়া কিন্তু কম, ঠিক আছে? জিনিস। যে তারা স্বল্প মূল্যে যাত্রীদেরকে উন্নত মানের সেবা দেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে? মুনাফা অর্জন বাংলাদেশ রেলওয়ের প্রধান উদ্দেশ্য নয়। আবার অনেক রাষ্ট্রীয় ব্যবসা বছরের পর বছর লোকসান করলেও সরকার তা বন্ধ করে দেয়নি, বরং সরকার ভর্তুকি দিয়ে এইসব প্রতিষ্ঠান চালু রেখেছে। কারণ এইসব প্রতিষ্ঠানের মাধ্যমে জনগণের কল্যাণ হচ্ছে। দেখবা যে খবরে প্রায় দেখা যায় যে বাংলাদেশ রেলওয়ে বছর শেষে ওরা কোনো লাভ করতে পারছে না, লোকসান হচ্ছে, তারপরে কিন্তু সরকার বাংলাদেশ রেলওয়ে এই প্রতিষ্ঠানটি কিন্তু বন্ধ করে দেয়নি, ভর্তুকি দিয়ে চালু রাখছে। কারণ প্রত্যন্ত অঞ্চলে মানুষ স্বল্প ব্যয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করতে পারছে। কারণ রাষ্ট্রীয় ব্যবসায়ের প্রধান উদ্দেশ্যই হচ্ছে জনগণের কল্যাণ সাধন করা, ঠিক আছে? কাজে আমরা বলতে পারি বাংলাদেশ রেলওয়ের প্রধান উদ্দেশ্য জনসেবা, উক্তিটি যথার্থ। আজকের পড়া নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। কোনো প্রশ্ন নেই? না মিস। আচ্ছা, না থাকলে এবার আমি প্রশ্ন করি, আমাকে বলবা। বাংলাদেশের সমবায় সমিতি কত সালের বিধিমালা অনুযায়ী পরিচালিত হয়? বিধি বলেছি, বিধি। 2004 সালে। 2004 সালে। আর যদি প্রশ্নটা হইতো যে বাংলাদেশ সমবায় সমিতি কত সালের আইন অনুযায়ী পরিচালিত, তখন কি হইতো? 2001 সালে। 2001 সালের। ভেরি গুড। আমাকে বলো যে বাংলাদেশ বিমান কোন ধরনের ব্যবসা? বাংলাদেশ বিমান কোন ধরনের ব্যবসা? পরিবহন। পরিবহন ব্যবসা হবে? বাংলাদেশ বিমান হবে রাষ্ট্রীয় ব্যবসা। তুমি যেটা বলছো সেটা হচ্ছে ব্যবসার ধরন, ধরন জিজ্ঞেস করা হয়নি, ঠিক আছে? ক্লিয়ার কথা? আচ্ছা, চতুর্থ অধ্যায় অনেক বড় একটা চ্যাপ্টার, আমরা রিভিশন কমপ্লিট করেছি। এই চ্যাপ্টারটা থেকে সবসময়ই তোমার প্রশ্ন থাকে, ঠিক আছে? কাজে এক মালিকানা অংশীদারি, যৌথ মূলধনী, সমবায়, রাষ্ট্রীয় ব্যবসা, প্রত্যেকটা ব্যবসা সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা রাখবা, যাতে যেখান থেকে প্রশ্ন আসুক তুমি আনসার করতে পারো।
ঠিক আছে? যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। মিস আসসালামু আলাইকুম আসসালামু মিস। ওয়ালাইকুম আসসালাম।